নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, ১২ ভাগ। কলমে ববিতা রায়। হৈমন্তী ঘরে এসে দেখলো কৌশিক ঘরে নেই। বিছানা পরিপাটি করে গোছানো। স্বপ্না হৈমন্তীর জন্য জলখাবার নিয়ে এলো। বলল, খেয়ে নাও বৌদি। হৈমন্তী ইতস্তত করে বলল, তোমার দাদাভাই কোথায়? দাদাভাই বাবার দোকানে গেছে। আমাকে বললো না তো। তুমি স্নান করছিলে, তখন বাবা ডেকে পাঠালো। ও, তোমার দাদাভাই কি খেয়েছে? না। আচ্ছা আসুক তবে, তুমি খেয়ে নাও বৌদি। হৈমন্তী ফোন হাতে নিল। কৌশিকের মেসেজ এসেছে, লিখেছে, তুমি খেয়ে নিও মিসেস, আমার ফিরতে একটু দেরি হবে। হৈমন্তী মাথা আছড়ে মুখে ক্রিম মেখে সিঁথিতে সিঁদুর পরল। কপালে মাঝখানে একটা লাল টিপ পরে ভেজা গামছাটা ব্যালকনিতে মেলে দিয়ে এলো, তারপর খেয়ে নিল। সারা সকাল ঘরে শুয়ে বসে স্বপ্না রত্নার সাথে গল্পগুজব করে কাটল হৈমন্তীর। কৌশিক এলো দুপুরে। হৈমন্তী তখন আধা শোয়া হয়ে ফোনে মায়ের সাথে কথা বলছিল। বাবাকে আজ রিলিজ দেওয়া হবে, মা গোছগাছ করছে। কৌশিক হাত মুখ ধুয়ে এসে হৈমন্তীর গা ঘেঁষে বসল। হৈমন্তী ফোন রেখে বলল, সারাদিন কোথায় ছিলেন? কৌশিক টেবিল থেকে জলের বোতলটা টেনে নিল। ছিপি খুলে ঠকঠক করে অর্ধেক বোতল জল গলায় ঢালল। শুকনো গলাটা ভিজিয়ে নিয়ে হৈমন্তীর দিকে তাকিয়ে উত্তরে কিউট করে একটুখানি হাসল। হৈমন্তীর চোখ বড় বড় করে তাকালো। ঠিক তখনই বিনা কৌশিকের ঘরে ছুটে এলো। বিনার হাতে ফোন, মুখটা থমথমে। কৌশিককে বলল, তুমি একটু আমাকে হাসপাতালে দিয়ে আসতে পারবে বাবা? কৌশিক অবাক হয়ে বলল, হঠাৎ হাসপাতালে যাবেন কেন আন্টি? বিনার চোখ দুটো ভিজে উঠল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিয়ে বলল, আমার ভাগ্নি সর্বাণী, তুমি বোধহয় চেনো না। গতকাল তোমার বৌভাতে এসেছিল। ওর বর অ্যাক্সিডেন্ট করেছে, ডান হাতটা নাকি ভেঙে গেছে। ডান হাতের অবস্থা ভালো না। হাসপাতালে ভর্তি, কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে কি জানি, কিছুই তো বলছে না। আমার ভাগ্নির জানো তো বেশি দিন বিয়ে হয়নি। জামাইয়ের হাত যদি আর না ঠিক হয় কী যে হবে। আমার দিদির একটাই মেয়ে, বড় আদরের গো। মেয়ে জামাইয়ের এত বড় অ্যাক্সিডেন্ট করেছে, না দেখতে গেলে ভালো দেখায় না। তোমার বাবাও তো যেতে পারবে না, অনেকগুলো মিষ্টির অর্ডার আছে। আমি একা একা রাস্তাঘাটও তেমন চিনি না, তুমি কি আমাকে একটু নিয়ে যাবে বাবা? হৈমন্তী বিস্ময়ে চেপে বিনার দিকে তাকিয়ে রইল। রাজীবের অ্যাক্সিডেন্ট হয়েছে? কিন্তু কিভাবে? কৌশিকের চোখ মুখ স্বাভাবিক। বিনাকে আশ্বস্ত করে বলল, আমি অবশ্যই নিয়ে যাব আন্টি আপনাকে। তাহলে আমি বরং চট করে রেডি হয়ে আসি। আচ্ছা। বিনা হন্ততন্ত পায়ে ছুটে গেল। কৌশিক হৈমন্তীর আঁচল দিয়ে চোখ মুছল। ফিসফিস করে বলল, যাবে নাকি তুমি? হৈমন্তী চমকে উঠল। বিড়বিড় করে বলল, আপনি আপনি কিছু করেছেন? কৌশিক অকটপটে বলে, না। আমি আবার কি করব? কেন, তোমার কষ্ট হচ্ছে নাকি? হৈমন্তী হতবাক হয়ে গেল। কৌশিকের চোখ মুখ বড় রহস্যময়। কৌশিক উঠে দাঁড়ালো। হৈমন্তী পিছন থেকে কৌশিকের শার্টের কোনা টেনে ধরল। ভীতু কণ্ঠে বলল, কি কি করেছেন আপনি? কৌশিক পিছন ফিরে হৈমন্তীর চোখের দিকে তাকালো। দৃঢ় কণ্ঠে বলল, আমি কিছু করিনি হৈমন্তী। হৈমন্তী চুপ হয়ে গেল। কৌশিক তখনও হৈমন্তীর বিষণ্ণ মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বলল, তুমি এত অস্থির হচ্ছ কেন? এখনো ভালোবাসো রাজীবকে? হৈমন্তীর চোখ দুটো অভিমানে ভিজে উঠল। কেন? কৌশিক হৈমন্তীকে বোঝে না? ভালোবাসা নেই সত্যি, তবে রাজীবের অ্যাক্সিডেন্টের কথা শুনে হৈমন্তীর খুব খারাপ লাগছে। কেন যে খারাপ লাগছে বুঝতে পারছে না হৈমন্তী, অথচ ওর খুশি হওয়ার কথা ছিল। কৌশিক হৈমন্তীর চোখের জল খুব যত্ন করে মুছিয়ে দিয়ে বুকে টেনে নিল। বিড়বিড় করে বলল, ভয় নেই, তোমার প্রাক্তনের গুরুতর কিছু হয়নি, সামান্য হাত ভেঙেছে। 3-4 মাস সময় লাগবে ঠিক হতে, তারপর সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমাকে স্পর্শ করার অপরাধে এতটুকু শাস্তি তোর প্রাপ্য ছিল। কৌশিক আর এক মুহূর্তও দাঁড়ালো না। ঘামে ভেজা শার্টটা খুলে রেখে নতুন একটা শার্ট গায়ে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাজীব হাসপাতালে বেডে শুয়ে আছে। শরীরের বিভিন্ন অংশে কাটাছেঁড়ার দাগ, ক্ষত, ডান হাতে ব্যান্ডেজ করা। সর্বাণী রাজীবের পাশে বসে নিঃশব্দে কাঁদছে। সর্বাণী মা মেয়ের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। বিনা এসে রাজীবের মাথার কাছে দাঁড়ালো। বোনের কাছে রাজীবের ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে রাজীবকে বলল, কি করে অ্যাক্সিডেন্ট করলে বাবা? রাজীব চোখ দুটো বুজেছিল। সারা শরীর ব্যথায় নীল হয়ে আছে। বিনার কথা শুনে চোখ মেলে তাকালো। সামনে স্বয়ং যমদূতকে দেখে রাজীবের চোখ দুটো অতিরিক্ত ভয়ে কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। কৌশিকের কোনো হেলদোল নেই।
রাজীবের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে আছে। রাজীবের শব্দ করে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটাই তো আজ সকালে অফিসে যাওয়ার সময় রাজীবকে মধ্যপথে আটকিয়ে বাইকের পেছনে বসিয়ে কোথায় যেন নিয়ে গেল। তারপর 200 পুশ আপ দিতে বলল। রাজীব তো আর আর্মি না, মাটিতে বুক ঠেকিয়ে ট্রেনিং ছাড়া 200 পুশ আপ দেওয়া প্রায় অসম্ভব। একটু ভুল হলেই লাঠি দিয়ে ডান হাতে বাড়ি দেয়। রাজীব ব্যথা পেয়ে চিৎকার করে উঠলে আরও জোরে বাড়ি দেয়। লাঠি দিয়ে ডান হাতে বাড়ি দিতে দিতেই হাতটা জখম করে ফেলল। ডান হাতটা যখন অবশ হয়েছিল, রক্ত ঝরতে লাগলো, তখন রাজীবকে ছেড়ে দিল লোকটা। যাওয়ার আগে শাসিয়ে বলে গেল, এই কথা যদি কাকপক্ষীও জানে, চতুর্থবার দেখা হলে জানে মেরে ফেলবো। কেউ কোনোদিনও জানতে পারবে না। আর হৈমন্তীর আশেপাশে ভবিষ্যতে তোকে যদি দেখে আমি যে কী করবো তুই ভাবতেও পারবি না। হৈমন্তীর আগে হয়তো তোর প্রেমিকা ছিল, এখন আমার বউ। কৌশিক গাঙ্গুলির বউ এখন হৈমন্তী। হৈমন্তীর দিকে যদি তোকে কোনোদিনও কুনজরে তাকাতে দেখি, সেদিন তোর 2 চোখ আমি উপড়ে ফেলবো। মাইন্ড ইট। কৌশিক রাজীবের মুখোমুখি বসল, সৌজন্যতা করে বলল, এখন হাতের কি অবস্থা? রাজীব মনে মনে বিশ্রী একটা গালি দিল কৌশিককে। মাথা নেড়ে ভালো বল ঝাঁঝালো। একটি লোক উপস্থিতি সহ্য হচ্ছে না রাজীবের, আবার লোকটার দিকে তাকিয়ে কথা বলারও সাহস পাচ্ছে না। কৌশিক রাজীবের মনোভাব বুঝতে পারল। ওর চোখে মুখে হাসি খেলে গেল। রাজীবকে আরেকটু বিরক্ত করতেই বলল, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? রাজীবের শরীর জ্বলে গেল, আবার ভয়ও লাগছে। এই মানুষটা কি ইচ্ছে করে রাজীবের সাথে মশকরা করছে? রাজীব ছোট করে উত্তর দিল, অ্যাক্সিডেন্ট করেছে। হেমা দাঁড়াও। হেমা দাঁড়ালো না। দীপু পিছন থেকে হেমার এক হাত সাহস করে চেপে ধরল। হেমার অস্থিরতা বেড়ে গেল। চোখ রাঙিয়ে বলল, আমার হাত ছাড়ুন। তুমি এতদিন কোথায় ছিলে? কোথায় আবার? বাড়িতে ছিলাম। শুক্রবার শনিবার বাদ দিয়ে গুনে গুনে 5 দিন তুমি কলেজ আসোনি। কেন আসোনি হেমা? সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? আজব তো। অবশ্যই আমাকে দিতে হবে। আমি অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষার কি কোনো দাম নেই তোমার কাছে? হেই, আমি আপনার কেউ নয়। আপনি আমার কে? হয়তো আমি তোমার কেউ না, তবে তুমি আমার কাছে যে অনেক কিছু। আমার হাতটা ছাড়ুন, দেরি হয়ে যাচ্ছে। যদি বলি ছাড়বো না, আমি কিন্তু লোক ডাকবো। দীপু হেমার মুখের দিকে তাকিয়ে বলল, লোক ডাকবা? আচ্ছা ডাকো লোক। হেমা বিরক্ত হয়ে বলল, ছাড়ুন তো। আমি ছেড়ে দিলে খুশি হবে তুমি? হেমা চুপ হয়ে গেল। দীপু হেসে দিল, বলল, কথা বলছো না কেন? অখুশি হওয়ার কি আছে? চলো কোথাও গিয়ে বসে কথা বলি। কোথাও যাব না আমি আপনার সামনে। কেন যাবে না? আপনি কি চান বলুন তো? দীপু 1 সেকেন্ডও সময় নিল না, দৃঢ় কণ্ঠে বলল, তোমার ভালোবাসা চাই হেমা। হেমা তাচ্ছিল্য করে বলল, দিবা স্বপ্ন? দীপু বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি যা ভেবে খুশি থাকো। হেমা হাঁটতে লাগলো। দীপু পেছন পেছন গিয়ে হেমাকে ধরে ফেলল। ওর পাশাপাশি হাঁটতে হাঁটতেই বলল, তোমাকে একটা খুশির সংবাদ দেই। তোমাকে আমি আর কখনো রাস্তাঘাটে বিরক্ত করব না। আমি খুব শীঘ্রই এই শহর ছেড়ে চলে যাচ্ছি। হেমার হাঁটার গতি থেমে গেল। এই প্রথম দীপুর মুখের দিকে ভালো করে এক পলক তাকালো। দীপু দেখতে সুপুরুষ, কয়েকদিনের না কামানো দাড়িতে চেহারায় গম্ভীর ভাব এসে গেছে। তাতেও দীপুর সৌন্দর্য একটুও কমেনি, দেখতে ভালো লাগছে। হেমা অন্যদিকে তাকালো। দীপুর চলে যাওয়ার কথা শুনে হেমার মনে কোথাও না কোথাও একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। অথচ হেমার খুশি হওয়ার কথা ছিল, কেন দীপু এই শহর ছেড়ে চলে যাবে। খুব জানতে ইচ্ছে করছে, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পেল না হেমা। ওর এই ব্যাপারে কথা বলতে বড্ড অস্বস্তি হচ্ছে। দীপু বলল, যদি দয়া হয় ব্লক লিস্ট থেকে আমার ফোন নাম্বারটা আনব্লক করো। আমি অপেক্ষায় থাকবো। সারাদিন অবচেতন মনে দীপুর কথা ভেবেই কাটল হেমার। দীপু কি সত্যি সত্যিই চলে যাবে, নাকি মজা করছে? কি জানি। রাতের খেতে ইচ্ছে করলো না। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ মোবাইল ঘাটাঘাটি করলো। না, কিছুতেই ঘুম আসছে না। মনটা বড় চঞ্চলা। বারবার দীপুর মুখটা চোখের পাতায় ভাসছে। দীপু কতদিন যাবৎ হেমার পিছনে পড়ে আছে? 3 মাস, 4 মাস? না, তার বেশি। সঠিক মনেও পড়ে না হেমার। এবার কি ব্লক লিস্ট থেকে দীপুর নম্বরটা আনব্লক করবে? তারপর কি হবে? হেমা তো মরে গেলেও দীপুকে নিজে থেকে ফোন দেবে না। যদি দীপু ফোন দেয়, রিসিভ করে কি বলবে হেমা? হেমার বুকের ভেতরটা ধুকপুক দূর দূর করছে। দুরু দুরু মনে কাপা হাতে দীপু নম্বরটা সত্যি সত্যি আনব্লক করলো হেমা। 15 কি 20 মিনিট পর ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনের স্ক্রিনে দীপুর নম্বর দেখে হেমার বুকের ভিতর ধক করে উঠল।
ফোনটা কি রিসিভ করা ঠিক হবে? এই শীতেও কুলকুল করে ঘামছে হেমা। মনের ভেতর অস্থিরতা, বুকের ভেতর মৃদু কাঁপনি। ফোনটা বেজে বেজে কেটে গেল, আবার বেজে উঠল, কেটে গেল, বেজে উঠল, কেটে গেল, বেজে উঠল। না, এত অস্থিরতা আর নেওয়া যাচ্ছে না। হাতের উল্টো পিঠ দিয়ে নাকের ডগায় লেগে থাকা ঘামটুকু মুছল। কাপা হাতের ফোনে রিসিভ করে চুপ করে রইল হেমা। দীপু মোলায়েম কণ্ঠস্বর শোনা গেল, বলছে, আমি জানতাম তুমি আজ আমাকে নিরাশ করবে না হেমা। হেমা ইতস্তত করে বলল, আপনি কি সত্যি সত্যিই চলে যাবেন? কেন? আমি চলে গেলে তুমি খুব খুশি হবে? দীপু হেসে ফেলল। বলল, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না, আমার মন অন্য কিছু বলছে। কি বলছে আপনার মন? দীপু ফিসফিস করে বলল, বলছে তুমিও আমাকে একটু একটু ভালোবাসো। মোটেও না। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? আমাকে যে ভালোবাসা যায় না নাকি? জানি না। আগামীকালকে একবার দেখা করতে পারবে? হিমা অন্যমনস্ক হয়ে বলল, প্রতিদিনই তো হয়। স্পেশাল মিট। না প্লিজ, কি হবে দেখা করে? দীপু বিড়বিড় করে বলল, দেখা হলে বলবো। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।